আইসিসির দেয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করলো বাংলাদেশ। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে যাবে না টাইগাররা। ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো আইসিসি কিংবা ভারত আমলে নেয়নি বলেও দাবি করেন তিনি। তবে বিসিবি এখনও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দর্শক, এই বিষয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক, ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। আমরা যাচ্ছি তার কাছে। নোমান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আজকে সারাদিন ধরে এই একটা সিদ্ধান্তের জন্য আসলে বাংলাদেশের সমর্থকদের, ক্রিকেটারদের সবার অনেক দিনের অপেক্ষা। সো এই সিদ্ধান্তটা কতখানি, বাংলাদেশের যে সিদ্ধান্তটা ফাইনালি বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে তারা খেলতে যাবে না, সো এই সিদ্ধান্তটাকে আপনি কতখানি ইতিবাচক দেখছেন টাইগার ক্রিকেটের জন্য? আমি কোনো ইতিবাচকভাবে দেখছি না। ফ্রম দ্য ভেরি বিগিনিং আমার স্ট্যান্ড ওয়াজ প্রিটি ক্লিয়ার। যখন এই ঘটনাটা ঘটেছে 3 তারিখে মুস্তাফিজুর রহমানকে ভারত বাদ দিয়েছে, অন্যায়ভাবে বাদ দিয়েছে, অন্যায্যভাবে বাদ দিয়েছে, যেটা বাংলাদেশের আত্মমর্যাদায় আঘাত করার মতো। আমাদেরকে রিয়্যাক্ট করতে হতো, আমরা রিয়্যাক্ট করেছি। কিন্তু সেই রিয়াকশনের মাত্রাটা এই পর্যায়ে চলে গেছে যে আমরা T20 ওয়ার্ল্ড কাপ খেলবো না। এটা অ্যাবসার্ড, এটা হয় না, এটা হতে পারে না। আমি এই স্ট্যান্ড সমর্থন করি না। একটা T20 বিশ্বকাপ না খেলার অর্থ এবং যেই পরিস্থিতির ভেতর দিয়ে আমরা খেলছি না, সেইটার সাফারার বাংলাদেশ ক্রিকেট নেক্সট আরও অনেক 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 দিন আসলে হবে। আমার কাছে সেই আশঙ্কাটা অনেক প্রবল। এবং আমার কাছে সবচেয়ে আপসেটিং যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে এই ডিসিশনটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না, বাংলাদেশ ক্রিকেটের না, এই ডিসিশনটা বাংলাদেশ গভর্নমেন্টের। সো সরকার এসে আমাদের ক্রিকেট, আমি জানি না এই সরকার তো হিসাব বলে যে 15-20 দিন পর আর থাকবে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট তো থাকবে। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের যে স্থায়ী ক্ষতিটা হয়ে যাচ্ছে, এই ক্ষতটা সারাতে আমাদের আসলে কতদিন সময় লাগবে আমি জানি। সো আমি আসলে বাংলাদেশ সরকারের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তটাকে আমি মোটেই সমর্থন করি। অন্য সব ক্ষতি লাভ সবকিছুর বিবেচনায় পরে গিয়ে যদি চিন্তা করি যে ক্রিকেটটা আসলে কতখানি ক্ষতিগ্রস্ত হলো, একটা T20 বিশ্বকাপ না খেলা সেটা আসলে ক্রিকেটারদের জন্য যতখানি ক্ষতির, সেটা একটা ক্রিকেট বোর্ডের জন্য ততখানি ক্ষতির। সো সব মিলে আসলে ক্ষতির পরিমাণটা আপনি কেমন দেখছেন? না, আমি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকেই বলছি। আমি একদম অ্যাবসলিউটলি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে বলছি যে যেই ক্ষতিটা হবে সেই ক্ষতিটা সামাল দিতে বাংলাদেশ ক্রিকেটের কতদিন কত বছর লাগবে আই এম নট শিওর। আমি একটা আলোচনা শুনি যে একটা বিশ্বকাপ না খেললে কি হয়, একটা বিশ্বকাপ খেললে যে কি হয় সেইটা আমরা যারা 90s মানুষ তারা আমরা জানি। যখন প্রথম বিশ্বকাপ বাংলাদেশ খেলেছে সেইটার মর্ম আসলে কি ছিল। সেই 99-তে ফার্স্ট বিশ্বকাপ খেলার পর আমরা 7টা ওয়ানডে বিশ্বকাপ হয়েছে, সবগুলো খেলেছি, 9টা T20 বিশ্বকাপ হয়েছে, সবগুলো খেলেছি। আর এখন একটা বিশ্বকাপ আমরা খেলছি না এবং সেইটাতে আমরা কলার উঁচু করে বলছি যে আমরা খেললাম না, আমরা দেখিয়ে দিলাম ভারতের সঙ্গে, আমরা একটা টক্কর দিয়ে দেখিয়ে দিলাম। আমরা কোথায় টক্কর দিয়ে দেখিয়ে দিলাম? মানে এখানে কি একটা অহমের যুদ্ধ চলছে কিনা যে দুই দেশের? আপনি অহমের যুদ্ধটা আপনি কোথায় চলবে? সমানে সমানে চলবে, 19-20-এ চলবে, 15-20-এ চলবে। ভোটাভুটিতেও তো আমরা ভোট পেয়েছি শুধু আমাদের, হ্যাঁ 14-2 মানে কি আমাদের ভোট তো আমরা পাবোই। বেসিক্যালি 14-1 বাংলাদেশ শুধুমাত্র পাকিস্তানের ভোট পেয়েছে, আর কারো ভোট পায়নি। তো আমরা কার সঙ্গে লড়াই করছি? আপনারা এই যে গত কিছুদিন ধরে শুধু শুধু মিডিয়া গরম না করে, জনপ্রিয়তার এই স্রোতে হাওয়া না দিয়ে 5টা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করতেন, তাদেরকে আপনাদের কনফিডেন্সে নিতেন। এই প্রশ্নটাই আমি আসলে নোমান ভাই আপনাকে করতাম যে বাংলাদেশের ব্যবধানটা কতখানি, যে 14-2 ব্যবধানে তারা হেরে গেল, সেখানে এতগুলো ক্রিকেট বোর্ড ছিল, তাদেরকে কি বাংলাদেশ এতদিনেও একটু অ্যাপ্রোচ করা বা বাংলাদেশের স্ট্যান্ডটা কি, সেই স্ট্যান্ডের আসলে প্রেক্ষিকে, মানে সেটাকে বোঝাতে বাংলাদেশ আসলে একেবারেই অক্ষম হয়েছে? মানে আপনি এখন ভোটের রেজাল্ট দেখার পর অন্য কিছু বলবেন কিভাবে? আপনি হয় বলতে হবে যে ওই দলগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বোঝাতে ব্যর্থ হয়েছে, অথবা আপনি বলতে পারেন পলিটিক্যালি যদি আপনি জিনিসটাকে একটা কালার দিতে চান, আপনি যদি জিনিসটার মধ্যে একটা জনপ্রিয়তার জায়গা নিয়ে আসতে, আপনি বলে দেন না যে এই 15টা ক্রিকেট বোর্ডকে ভারতীয় ক্রিকেট বোর্ড টাকা দিয়ে কিনে নিয়েছে, বলে দেন, আপনি খুব জনপ্রিয় হয়ে যাবেন। তো টাকা দিয়ে যে ভারত কিনে নিতে পারে, আমরা যে সেটা পারবো না সেটাও তো আমাদের বুঝতে হবে না? তা আমরা কিসের সঙ্গে লড়াইটা করছি, কোন জায়গাটাতে লড়াই করছে? আমি একবারও বলছি না যে মুস্তাফিজের সাথে তারা যেটা করেছে ঠিক করেছে, আমি একবারও বলছি না যে আমরা মাথা নিচু করে ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, নো, প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো এইটা মাথায় রেখে আমাদের সকল নেগোসিয়েশন করা উচিত ছিল। মাথা উঁচু করে ওয়ার্ল্ড কাপ খেলার অনেক অপশন বাংলাদেশের সামনে অনেকবার ছিল। সমঝোতার জায়গা কি ছিল না বাংলাদেশ? অনেক ছিল, বাংলাদেশ মাথা উঁচু করে খেলতে পারতো, অনেক অপশন ছিল। মুস্তাফিজকে তোমরা টেক ব্যাক করো আইপিএলে, আমরা খেলবো, হতেই পারতো। মুস্তাফিজকে তোমরা ফিরিয়ে নাও আইপিএল, আমরা 2টা ম্যাচ ভারতে খেলবো, 2টা শ্রীলঙ্কায় খেলবো। আমি এখনকার কথা বলছি না, আমি বলছি যে যখন নেগোসিয়েশনের পর্যায়গুলো ছিল সেই সব জায়গায় হতে পারতো। আমরা শুরুতেই বলে দিয়েছি যে আমরা ভারতে খেলবো না মানে খেলবোই না।
আর আজকে আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলছেন যে আইসিসি নাকি কোনো রকম এফোর্টই দেয়নি আমাদেরকে হচ্ছে গিয়ে এইখানটাতে নেওয়ার জন্য। তো এত মেল চালাচালি কোত্থেকে হলো, ভার্চুয়াল মিটিং কিভাবে হলো, আইসিসি প্রতিনিধি ঢাকায় এসে মিটিং করে গেলে কোত্থেকে হলো? তো মানে কি এফোর্টটা আসলে তারা দিবে? এবং ইনফ্যাক্ট আমি আজকেও যে প্রেস কনফারেন্সটা, তার ক্রিকেটার, ফার্স্ট অফ অল ক্রিকেটাররা খুব আপসেট। ক্রিকেটাররা আজকে আপনাকে আমাকে বলবেন, অফিসিয়ালি বলবেন না, কিন্তু আমরা জানি ক্রিকেটাররা আপসেট। একটা গুঞ্জন কিন্তু আছে নোমান ভাই যে ক্রিকেটাররা আসলে বিশ্বকাপটা খেলতেই চেয়েছিল, সেখানে আসলে তাদেরকে চাপিয়ে দিয়েছে আসলে এই সিদ্ধান্তটা যে আমরা খেলবো না। কেমন কে খেলবে না? একটা ক্রিকেটারের জন্য একটা ওয়ার্ল্ড কাপ যে কত বড় ইভেন্ট, সেটা কি আমরা বুঝি না? এক্স্যাক্টলি। একটা ক্রিকেটার কে বলবে খেলবে না? কিন্তু আমি এখন কোন ক্রিকেটারকে আপনি আমাকে বলেন তো, যে এখন এই পপুলার যে স্রোত, এই জনতুষ্টিবাদের মধ্যে যে আমরা ঢুকে গেছি, কোন ক্রিকেটার এখন সামনে এসে, মিডিয়ার সামনে এসে বলবে যে না আমরা খেলবো? কখনোই বলবে না, বলবে না, কারণ তাকে ভারতের দালাল ট্যাগ দিয়ে দিবেন। এক্স্যাক্টলি। এটা তো আমাদের সাবেক ক্যাপ্টেন তামিম ইকবাল দিচ্ছে না। তো এখনকার এই ক্রিকেটারকে দিলে তাদেরকে পরে কে সেভ করবে, কে সেই সুরক্ষাটা দিবে? যাকে, যিনি তামিমকে ভারতীয় দালাল ট্যাগ দিয়েছিলেন, সেই পরিচালককে লোক দেখানো আপনারা অপসারণ করেছেন পদ থেকে। 2 দিন পর তো যে এখন দেখি যে তিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বক্সে বসে পায়ের উপরে পা তুলে বসে খেলা দেখছেন না? গতকালকে রাত্রে যে মিটিং করার জন্য ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ক্রিকেট বোর্ড থেকে বেরিয়ে যাওয়ার সময় বুলবুলের সঙ্গে ওই পরিচালক এবং আসিফ আকবর একসঙ্গে বেরিয়ে যাচ্ছেন না, বুলবুল কাদের পকেটে ঢুকে বসে আছেন। মানে এই জায়গাতে কোন ক্রিকেটার স্পিক আউট করবে আমাকে আপনি বলেন? আর আজকে আমাদের হচ্ছে গিয়ে ওই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বললেন যে এইটা আমাদের যে মিটিংটা হয়েছে সেই আলোচনাটা আমরা বাইরে করতে পারবো না, তাহলে ওরা মন খুলে কথা বলতে পারবে না। ভাই মন খুলে ওরা এমনিও কথা বলতে পারে না, কেননা আপনারা শুরুতে আপনাদের ডিসিশন দিয়ে দিয়েছেন। এক্স্যাক্টলি, মানে ক্রিকেটারদের ডিসিশনটা নেওয়া হয়নি, এই গুঞ্জনটা বেশ চাউর হয়েছে। সো এইটা আসলে কতখানি? এটা ট্রু, এটা নেওয়া হয়নি না, এটা আমি জেনে বলছি, এটা ট্রু। এটা যে কোনো গুঞ্জন গুজব সেটা না, তাদেরকে সিচুয়েশনটা ব্যাখ্যা করা হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্টের ডিসিশন এটা ব্যাখ্যা করা হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই ডিসিশনটা তো অবভিয়াসলি সেটা মানে অবে করবে। এখন ক্রিকেটারকে জিজ্ঞেস করেছে বলেন আপনাদের মতামত কি, তখন কোন ক্রিকেটার বলবে যে না তারপর আমরা খেলতে যেতে চাই? কে বলবে আমাকে এটা বলেন তো দেখি? কারো মতো বলার মতো কোনো অবস্থা আছে? অবশ্যই না। আপনি ক্রিকেটারদের, যারা ক্রিকেটের মেইন স্টেক হোল্ডার, যারা হচ্ছে গিয়ে আমাদের মাঠে যেয়ে খেলবেন, ঘটনা ঘটেছে 4 তারিখে আমরা ডিসিশন দিয়েছি যে আমরা ভারতের মাঠে দেখে খেলবো না। আজকে 22 তারিখে বসে যখন আইসিসি আমাদের 24 ঘন্টার ডেডলাইন দেয়, সেই লাস্ট ডেতে লাস্ট আওয়ারে বসে আপনাদের সাথে মিটিং, ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেন। ক্রিকেটারদের আপনারা যে কোন চোখে দেখেন আমাদের ক্রিকেট বোর্ড, আমাদের সরকার, সেটাতেই তো আসলে স্পষ্ট হয়ে যায়। তো সেখানে ক্রিকেটারদের কার সে থাকবে? কে কথা বলে তার পুরো ক্যারিয়ারটা রিস্কের মধ্যে ফেলে দিবে আমাকে বলেন? না সেটাই, এখানে আসলে ক্রিকেটটা ক্রিকেটারদের জন্যই ক্রিকেট, এবং এই ক্রিকেট বা বাংলাদেশের এই যে অহংকার পুরোটাই ক্রিকেটারদেরকে ঘিরে, তাদের খেলাটা ঘিরে। সেখানে আসলে সরকারকে, একটা ক্রিকেটের সঙ্গে সরকারকে একদম আপার হ্যান্ডে রেখে, তাদের ডিসিশনটাকে আপার হ্যান্ডে রেখে ক্রিকেটারদের ডিসিশনটাকে বা তাদের অপিনিয়নটা না জানা, এইটা আসলে আপনার দৃষ্টিতে কতখানি যুক্তিযুক্ত হলো? এই পুরো ঘটনা প্রবাহে রাজনীতির বলি হয়েছে ক্রিকেট। শুরুটা করেছে ভারত। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এটা একটা পলিটিক্যাল ইস্যু। এটা পলিটিক্যাল ডিসিশন, এটা কোনো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের ডিসিশন না। তারা পলিটিক্যালি গেইন হওয়ার জন্য তারা এই ডিসিশনটা নিয়েছে। আমরা যতটুকু ভাইব পাই সেটা হচ্ছে গিয়ে আগামী মাসে পশ্চিমবঙ্গ, আসামে নির্বাচন আছে, সেইটাকে কেন্দ্র করে তারা পলিটিক্যালি গেইন করার জন্য এই ডিসিশন নিয়েছে। আর আমরাও সেইটা ওই পলিটিক্যালি আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের যারা পলিটিশিয়ানরা আছেন তারা এই ডিসিশন নিয়েছেন। আগামী মাসে যদি পশ্চিমবঙ্গে নির্বাচন না থাকতো, মুস্তাফিজকে তারা এইভাবে বাদ দিত না। ধরেন তারা বাদ দিল, আগামী মাসে যদি বাংলাদেশের নির্বাচন না থাকতো, বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতো। এই যে বড় বড় কথা শুনেন না, ভারতীয় আধিপত্যবাদ আমরা দেখিয়ে দিয়েছি, ভারতের সাথে ওই চাল ডাল আমদানি, ডিজেল রপ্তানি, কোনো কিছুকে আটকে আছে? ট্রেড তো যে কোনো সময়ের চেয়ে বেশি হচ্ছে। তাহলে আপনারা শুধুমাত্র ক্রিকেটটাকেই পেয়েছেন কেন? আপনারা সব ট্রেড করতে পারবেন, আপনাদের ক্রিকেট ট্রেড করতে সমস্যাটা কোথায়? আমার কোনো অসুবিধা নাই, আপনি তাহলে হচ্ছে সবই বন্ধ করেন। আপনারা ক্রিকেটটাকে একটা পপুলার একটা জায়গাটাতে আপনারা নিয়ে যে এইভাবে ক্রিকেটটাকে যে করলেন, যেই ক্ষতিটা এবারে ক্রিকেটের হয়ে যাবে বলে আমরা আশঙ্কা করছি যদি বাংলাদেশ ফাইনালি টি-20 ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট না করে, এইটা বাংলাদেশ ক্রিকেটে রিকভার করতে কতদিন লাগবে, কত বছর লাগবে আমি জানি না। আমরা আবারও আলোচনায় ফিরবো, তার আগে একটা প্রতিবেদন আছে আমাদের হাতে এই বিষয়ে, সেটা আমরা একটু দেখে নিতে চাই। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন টাইগার ক্রিকেট ভক্তরা। বিসিবির এমন সিদ্ধান্তে আত্মমর্যাদা রক্ষা করা সম্ভব হয়েছে বলে মত তাদের। আর আইসিসির দ্বিচারিতাকে ধিক্কার জানাচ্ছে সমর্থকরা। পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা গেলে বাংলাদেশের জন্যও ব্যবস্থা করা অসম্ভব কিছুই নয় বলে মন্তব্য করেন তারা। শুধু বাংলাদেশি ভক্তরাই নন, আইসিসির এমন আচরণে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারত ও পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও।
একটা বিশ্বকাপ ঘিরে কত নাটকের জন্ম দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। শেষ মুহূর্ত পর্যন্ত অভিভাবক সংস্থাটির ওপর আস্থা রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু তাতে কাজের কাজটা হলো না, আর উল্টো আইসিসির দ্বিচারিতার বলি হতে হলো বাংলাদেশকেই। নিরাপত্তা জটিলতায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থানে অনড় থাকা বাংলাদেশ বঞ্চিত হলো ওয়ার্ল্ড কাপ খেলা থেকে। ভেন্যু পরিবর্তনের দাবি জানানো হলেও সেই দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আইসিসি। তবে আইসিসি আর ভারতের কাছে মাথা নোয়াবার নয় লাল সবুজ। প্রশ্নটা যখন আত্মমর্যাদার, তখন এক চুলো ছাড় না দেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ বাংলাদেশ। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন টাইগার ভক্তরা। আমরা ইন্ডিয়া গিয়ে এবার বিশ্বকাপটা খেলবো না, এটা ভালো সিদ্ধান্ত বিসিবির। ক্রিকেট খেলার মাধ্যমে আমরা বিশ্বের দরবারে আমাদের মানুষ চিনতে পারে বা আমাদের একটু আত্মসম্মান বোধ উঁচু হয় বা জাস্ট পরিচিতি পারে, এটাই। কিন্তু ইট ডাজেন্ট মিন যে আমাদের হচ্ছে আত্মসম্মান বিকিয়ে দিয়ে মানুষের কাছে পরিচিত পেতে হবে। সুতরাং আমি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। সবার আগে দেশ, যেখানে আমার দেশকে অপমান করা হচ্ছে, আমার দেশকে, এটা একটা পর্যায়ে পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন বলতেছে যে ভারতে বাংলাদেশি সমর্থকরা নিজেদের জার্সি পরে যেতে পারবে না, যেখানে নিজেদের সমর্থন সেভাবে ব্যক্ত করতে পারবে না, ভাই সেখানে খেলার কোনো প্রশ্ন আসে না। এদিকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন সমর্থকরা। আইসিসির দ্বিচারিতায় ক্ষুব্ধ তারা। শুধু টাইগার ভক্তরাই নন, প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান ও ভারতের সাবেক ক্রিকেটাররা। যখন পাকিস্তানে খেলা হয় বা অন্য জায়গায় খেলা হয়, ভারতের শিডিউলটাকে চেঞ্জ করে অন্য জায়গায় ভেন্যু দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশও তো আইসিসির একটা সদস্য দেশ। পাকিস্তান তারাও একটা দল, আমরাও একটা দল। পাকিস্তান শ্রীলঙ্কায় গিয়ে খেলতে পারতেছে, কিন্তু আমাদেরকে তারা খেলতে দিচ্ছে না। এর মাধ্যমে আমরা একটা বৈষম্য দেখতে পাচ্ছি। আমাদের এর সাথে আমাদের মর্যাদার ব্যাপার স্যাপার আছে, এর সাথে আমাদের সম্মানের ব্যাপার স্যাপার আছে। সুতরাং এই যে দ্বিচারিতা আইসিসি কর্তৃক, এই দ্বিচারিতাটা আমরা মেনে নিতে পারলাম না। তাজিন খন্দকার, সময় সংবাদ। দর্শক, আমাদের সঙ্গে আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ। আমরা আবারও আলোচনায় ফিরবো তার কাছে। নোমান ভাই, আসলে আলোচনা করছিলাম যে ক্রিকেটটা আসলে কতখানি ক্ষতিগ্রস্ত হলো, বা ক্রিকেটের এই ধরনের একটা সিদ্ধান্ত ক্রিকেটকে কতখানি প্রভাব ফেলবে, কিন্তু তারপরে গিয়ে আজকে বুলবুল ভাই যে কথাগুলো বলেছেন সেখান থেকে যদি একটা লাইনকে পিক করতে চাই, তিনি বলেছেন যে শ্রীলঙ্কা হাইব্রিড মডেলে আসলে এই বিশ্বকাপটা হচ্ছে, কিন্তু 2021-এ কিন্তু এই বিশ্বকাপের সহ আয়োজক যে শ্রীলঙ্কা, সেটা আসলে স্ক্যাজুয়াল ফিক্স করা ছিল। সো সেখানে আসলে আইসিসির একটা দায়িত্বপ্রাপ্ত একজন ব্যক্তি, তিনি আসলে কিভাবে এই কথাটা বলেন, এইটা আসলে তার কতটুকু কি বলবো আমি, এটা আসলে কতটুকু দায়িত্বশীল অবস্থান থেকে বলা যায়? না, উনি ভুল বলেছেন, অ্যাবসলিউটলি ভুল বলেছেন। এটা কোনো হাইব্রিড মডেলের টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে না। ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা এটা যৌথ আয়োজক। সো উনি এইটা ওনার মতো জায়গায় থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট, এবং যখন আমাদের প্রত্যেকটা মোমেন্টই হচ্ছে কি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, সেই মুহূর্তে বুলবুল ভাইয়ের এরকম কথা বলাটা আপসেটিং ডেফিনেটলি। আবার অ্যাট দ্য সেম টাইম, যেমন ধরেন আমি বুলবুলের অনেকগুলো জায়গাতে আমার কাছে আপসেটিং লেগেছে। যেমন ধরেন আইসিসি যে মেলটা দিয়েছে, বুলবুল বলছেন সেই মেলটা আমরা পড়ে দেখি না। হোয়াট ডাজ দ্যাট মিন? পড়ে দেখিনি মানে? আইসিসি মেল দিয়েছে, আপনারা মিটিং করেছেন, যে প্রেস রিলিজটা দিয়েছে, প্রেস রিলিজটা উনি পড়ে দেখেননি। এইটা আমার কাছে এত অবিশ্বাস্য লেগেছে যে এটা কি সে আসলে বলার জন্য বললো নাকি কি বললেন উনি। এবং ধরেন হচ্ছে গিয়ে যেই কথাটা উনি বললেন যে 24 ঘন্টার সময়সীমা, যে একটা ওয়ার্ল্ড গভর্নিং বডি তারা এটা দিতে পারে না, আমরা এটা নিয়ে ফাইট করবো। ওয়ারেস আমি আজকে তার কালের কণ্ঠে ইন্টারভিউ দেখেছি, সেই ইন্টারভিউতে তিনি বলছেন যে তিনি সময় চেয়ে নিয়েছেন সরকারের সঙ্গে কথা বলার জন্য, সেটা 24 ঘন্টা নাকি 48 ঘন্টা, ওইটা তার মনে নাই। এটা তার কোড অ্যান্ড কোড, তার কোডের ভিতরে আছে। আর এখন তিনি বলছেন যে এটা 24 ঘন্টা সময় বেঁধে দিতে পারে না। মানে আমার কথা হচ্ছে কি, যে আমরা আসলে এখান থেকে কি অ্যাচিভ করতে চাই, আমরা এন্ড কি চাই, আমরা কি এন্ড গোলটা কি আমাদের এরকম যে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবো, মানে আমরা একদম শেষ জায়গাটা আমি দেখতে চাই। লেটস আমি ছোট করে একটু বলি, ধরেন 86, আমার এটা খুব প্রিয় একটা উদাহরণ। 86 ওয়ার্ল্ড কাপে ম্যারাডোনার দুইটা বিখ্যাত গোল আছে হচ্ছে কি ইংল্যান্ডের এগেইনস্টে। একটা করেছিলেন হাত দিয়ে, আর একটা করেছিলেন মিডফিল্ড থেকে অনেকজনকে কাটিয়ে নিয়ে। দুইটার কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে কি গোল। সো আমরা এখান থেকে আসলে আমাদের এন্ড গোলটা কি, এন্ড রেজাল্টটা কি, আমরা কি আসলে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চাই? আমার মনে হচ্ছে আমি একটা ভাইব পাই যে কোনোভাবে আমাদের ক্রিকেট সংশ্লিষ্ট, ক্রীড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বোর্ড, তারা বোধহয় এনশিওর করতে চান যে আমরা পরিস্থিতিটা এমন করব যেন আমাদেরকে ছাড়াই বিশ্বকাপ হয়, কিন্তু আমরা হিরো হিসাবে বের হয়ে আসব যে আমরা ভারতের মাটিতে ওয়ার্ল্ড কাপ খেলিনি। এবং আপনি দেখেন, আপনি যে রিপোর্টটা করলেন, এরকম অনেকেই এই মতবাদের সঙ্গে আছেন যে না ঠিক আছে, আমরা দেখিয়ে দিয়েছি, ভারতকে আমরা দেখিয়ে দিয়েছি, আইসিসিকে আমরা দেখিয়ে দিয়েছি। আত্মমর্যাদার একটা ব্যাপার এখানে কোট করা হচ্ছে। আত্মমর্যাদা, আপনার দেশপ্রেম, ক্রিকেট প্রেমকে মুখোমুখি কেন দাঁড় করাবো আমরা? দেশপ্রেম এবং ক্রিকেট প্রেম কেন মুখোমুখি হবে? একটা দেশ বড় নাকি ক্রিকেট বড়, এই আলোচনা যারা তোলে তাদের
ওই আলোচনা তাদেরকে নিয়ে আমার আসলে তাদের উদ্দেশ্য নিয়ে আমার মধ্যে প্রশ্ন আছে, প্রবলভাবে প্রশ্ন আছে। তারা বাংলাদেশ ক্রিকেটের ভালো চায় না সেটা না, তারা বাংলাদেশ ক্রিকেটের ধ্বংস চায়। বুলবুল ভাই লম্বা একটা সময় আইসিসিতে কাজ করেছেন, তার অভিজ্ঞতা অনেক, কিন্তু আসলে তিনি তার যেই অভিজ্ঞতা সেই জায়গাটা আসলে কতটুকু কাজে লাগাতে পারলেন আইসিসির সঙ্গে যোগাযোগ বলেন, কিংবা যেই এজেন্ডাটা তাদের ছিল যে বিশ্বকাপে তারা খেলবে তবে শ্রীলঙ্কায় খেলবে, এই জায়গাটায় বুলবুল ভাইয়ের আসলে কি ল্যাক অফ কমিউনিকেশন আপনি দেখছেন কিনা? আমরা লড়াইটা করছি কিসের সঙ্গে, আমরা এটা আসলে বুঝতে হবে। আমরা রিয়েলিটি থেকে অনেক দূরে গিয়ে লড়াই করছি। আমরা একটা পপুলিস্ট লড়াই করছি, আমরা একটা জনতুষ্টিবাদের লড়াই করছি যে আমরা ভারতকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটের বাস্তবতার বাইরে গিয়ে তো এটা আমরা করছি। কিন্তু বুলবুল ভাই যখন আইসিসির সঙ্গে কমিউনিকেশন করছেন, বিভিন্ন বোর্ডগুলোর সঙ্গে আমি সার্টেন যে তিনি কমিউনিকেশন করেছেন, আমি নিশ্চিত, কিন্তু সেই কমিউনিকেশনকে পেরে ওঠার মতো জায়গায় আমরা আছি। যদি আমরা সেই জায়গাটাতে না থাকি তাহলে এটা আপনি আপনার গভর্নমেন্টকে বোঝান, আমাদের গভর্নমেন্টের সামনে এটা প্রেজেন্ট করেন যে আমাদের এই সিনারিও দেখেন, আমরা কিন্তু আইসিসিতে গেলে এটা পারবো না, ভোটাভুটিতে এটা হবে না, এবং বাংলাদেশ ক্রিকেটে আগামী বছর এই এশিয়া কাপ আয়োজন করতে পারবো না, ভারত এই বছর আসবে না, আমাদের রেভিনিউ এভাবে হিট খাবে, 2031-এ আমরা কো হোস্ট হতে পারবো না, আমাদের ক্রিকেটে আইসিসি ডেভেলপমেন্ট ফান্ড কমে যাবে, অথবা আমাদের ক্রিকেটে এই ক্ষতি হবে। সেটাও কি আপনারা করতে পেরেছেন? পারেন নাই তো, পারেন নাই। দেখেন, আমার আপনার বিভিন্ন জনের কানে কানে এসে বলা যে ভাই, আমি বুলবুলের কথা বলছি, আমি ইন জেনারেল বলছি যে ভাই গভর্নমেন্টের কারণে তো কিছু করতে পারি না, ওনারাই তো সব দিন না, এটা করে আপনারা দায় মুক্তি পাবেন না। আজকে থেকে 2 বছর পর, 3 বছর পর, 5 বছর, 10 বছর পর সত্যি সত্যি যদি বাংলাদেশ ক্রিকেটের অবস্থা খারাপ হয়, কেউ বলবে না ডক্টর আসিফ নজরুলের সময় আমাদের ক্রিকেটের এই অবস্থা হয়েছে, সবাই বলবে আমিনুল ইসলাম বুলবুলের সময় আমাদের ক্রিকেটের এই অবস্থা হয়েছে। যেই বোর্ডে বুলবুল ভাই, ফারুক ভাই, পাইলট ভাই, ফাহিম ভাই, রাজ, মিঠু ভাইরা ছিলেন, সেই বোর্ডে এই অবস্থা হয়েছে, আমরা একটা ওয়ার্ল্ড কাপ খেলি নেই। এই দায়টা ওনাদের সবসময় নিতেই হবে। নোমান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের ক্রিকেটের এই যে সংকটপূর্ণ অবস্থা, এটা আসলে দূর হোক, আমরা এটাই চাই। প্রত্যাশা করব যে এখান থেকে বাংলাদেশ বের হয়ে ভালো একটা ক্রিকেটীয় একটা ভবিষ্যৎ, ভালো কিছু আমরা সামনে দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ক্রিকেটের যে বিশ্বকাপ খেলতে না চাওয়া, এই না চাওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক নোমান মোহাম্মদ।